অসহায় মানুষেরা চিৎকার করে বলে ফ্যাসিবাদের আমলে 5 টাকা চাঁদা দিলে এখন 20 টাকা দেয়া লাগে, আমরা কোথা থেকে মুক্তি পেলাম? যারা এই চাঁদাবাজি করছেন তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসংঘবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন বাংলাদেশের মানুষ চতুর্দিক থেকে ফুঁসে উঠেছে। তারা প্রতীক্ষার ক্ষণ গুনছে। ফেব্রুয়ারি মাস আসলে তাদের সেই কাঙ্ক্ষিত ঘরে তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবে ইনশাআল্লাহ। তারা এদেশের মানুষ জেগে উঠে দাঁড়িয়ে দেবে। সন্ত্রাসীদের অরণ্যে বাংলাদেশ পরিণত হতে পারে। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষের বিপ্লব ঘোষণা করতে হবে। সন্ত্রাসীরা মনে করছে কালো টাকার দৌরাত্ম্য, বিদেশ থেকে রাশি রাশি অস্ত্র ঢুকিয়ে এদেশের মানুষকে জিম্মি করে তারা আবার ভোট কেন্দ্রকে দখল করে ক্ষমতার পালাবদলে তারা তাদের মতো করে এক সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করবে। তারা ভুলে গেছে কিছুদিন আগে ফ্যাসিবাদ মনস্টার ছিল, এ দানবের পতন হবে এটা কেউ বিশ্বাসও করতো না। আপনারা দেখেছেন আয়নাঘরের কি বিভৎস কাহিনী মানুষের সামনে উঠে এসেছে, কিভাবে আর্মি অফিসারদেরকে দিয়ে হত্যা করা হয়েছে। ট্রাইব্যুনাল যখন আমাদের সামনে উন্মুক্তভাবে সেই রিপোর্টগুলো পেশ করছে, আমরা দেখতে পাচ্ছি একজন সেনা অফিসার কত বর্বর হতে পারে। সে মানুষকে হত্যা করছে এবং আনন্দ উপভোগ করত। 1000-এর বেশি মানুষকে সে মাথায় রিভলভার ঠেকিয়ে তারপর গুলি করে হত্যা করেছে। এরপর হত্যা করার পরে তাজা রক্ত মগজ যখন তার হাতে লাগতো তা থেকে সে পরিতৃপ্তি বোধ করত। এই বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয়ে আমরা বলেছিলাম এই বাংলাদেশে নির্বাচনের বন্দোবস্ত করা যাবে না। আলহামদুলিল্লাহ একটা বড় দল বিরোধিতা করলেও সরকার তার অনমনীয় মনোভাব, ট্রাইব্যুনালের সাহসী পদক্ষেপ এবং সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা রায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, রায় দিয়েছে। সামনে মানুষের সামনে এই বিভৎস ফ্যাসিবাদের চরিত্র আবার উন্মোচন করবে ইনশাআল্লাহ। তারা এই বাংলাদেশে অস্ত্রের গুদামঘর পরিণত করেছিল, পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করেছিল। যেমনি ভাবে স্বাধীনতা পরবর্তী বাকশাল কায়েম করে তার পিতা এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে তার সন্তান তার কন্যা এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই ফ্যাসিবাদের রানী ভারতের সেবাদাসী এই বাংলাদেশের জনগণকে লাঞ্ছিত করেছিল, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল। বাংলাদেশের মানুষ ওই রক্তচক্ষুকে ভয় পায় নাই। হত্যা করা হয়েছে, একটা লাশ পড়েছে, লাশ কবরস্থ করে আবার ওই মানুষগুলো আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বলেছে এর পরিসমাপ্তি আমরা দেখে নেব। ফ্যাসিবাদ ভারতের সেবাদাস তো ভারতে পালিয়েছে, আর একটা দল যারা এখন আবার সেই রাস্তা ধরেছে তারা কোথায় পালাবে? তাদের তো পালানোর আর জায়গা নাই। যদি তোমাদের বাংলাদেশেই থাকতে হয় তাহলে বাংলাদেশ পন্থীদেরকে নিয়েই এই সমাজে নতুন বাংলাদেশের মেরুকরণের স্বপ্ন দেখতে হবে। আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বোমা কান্না শুরু করেছে, আবার তারা বলতে শুরু করেছে এজন্যই কি আমরা এই জুলাইয়ের আন্দোলনের রাস্তায় নেমেছিলাম। তারা আজ হতাশাগ্রস্ত হয়েছে। জামাত ইসলামী নতুন একটি ভোরের স্বপ্ন আপনাদের সামনে দেখাতে চেষ্টা করছে। জামাত ইসলামীর পক্ষ থেকে যারা এই পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের নামে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দুদক এন্টি করাপশন কমিটি গঠন করেও চাইরা পয়সার দুর্নীতি তাদের নামে সার্চ লাইট দিয়েও খুঁজে বের করতে পারে না। তারা মন্ত্রিত্ব চালিয়েছে, কিন্তু মন্ত্রী পরিষদের দায়িত্ব শেষ করে সসম্মানে সেখান থেকে তারা নিয়ে চলে এসেছে। তাদের নামে দুর্নীতির এক কানাকড়িও অভিযোগ তারা দায়ের করতে পারে নাই। আমরা দেখেছি তাদেরকে যখন চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস এভাবে ট্যাগিং করতে না পারে তখন মুক্তিযুদ্ধের সেই চেতনার ব্যবসা করে দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টি করার প্রয়াস এই আওয়ামী ফ্যাসিবাদ চালিয়েছিল। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমরা জুলাই পরবর্তী আমরা দেখতে চেয়েছিলাম ঐক্যবদ্ধ রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, সংঘবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার একটি প্রয়াস, কিন্তু জুলাই পরবর্তী তারা আবার সেই ফ্যাসিবাদের সুরে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে আবার রাজাকার ট্যাগ দেওয়া শুরু করছে।
আমাদেরকে বলছে আওয়ামী লীগই নাকি জামাতের জন্য ভালো ছিল। তার মানে তারা বুঝাইতে চায় তাদের জন্য আওয়ামী লীগ ভালো ছিল। জামাতের জন্য ভালো মানে জামাতের উপরে দমন চালাইছে, তাদের উপরে চালায় নাই। তাদের নেত্রীকে ঘর থেকে বের করতে পারে নাই, বালুর ট্রাক সরানোর সক্ষমতা তাদের ছিল না। মাস পর ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের একটা মানুষ রাস্তায় নামে নাই। সেদিন ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাস্তায় নেমে জীবন দিয়েছিল, তখন তাদের কোনো খোঁজ খবর তো আমরা পাই নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এক ইসলামী ছাত্র শিবিরের 31% ভাইয়েরা গুমের শিকার হয়েছিল। শত শত ভাইয়েরা বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছে। তারা এখন আবার বিদ্যর্পে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথাগুলো বলে নির্বাচিত হওয়ার পরে তাদের নামে যে মামলা এগুলো উঠাই দিবে। কেন উঠাই দিবে? কেন উঠাই দিবেন? জবাব নাই, কারণ এতদিন মামলা বাণিজ্য করছে। তারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আপনাদের এলাকার আশেপাশের চরিত্র দেখবেন। যে নেতা দুমুঠো খাইতে পারতো না, তার এখন 5 তলা বিল্ডিং হয়েছে কিনা। যে রিক্সায় চড়তে পারতো না, সাইকেলের সেইল লাগানোর ক্ষমতা ছিল না, টাকা ছিল না, সে নেতা এখন প্যারাডো গাড়িতে চড়ে, ব্যাংকে টাকা জমাচ্ছে। এইগুলা কি জনগণ দেখে না? এই লুটেরাজের বিরুদ্ধে সামনে জনগণকে জাগ্রত করতে হবে। আগামীর নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে এক সুন্দর বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস আর ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠা এক স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন। আগামীর বাংলাদেশকে আমরা দারিদ্র পীড়িত বাংলাদেশকে এক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগাবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এখনো পর্যন্ত 6,20,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। জামাত ইসলামী স্বপ্ন দেখিয়েছে 1 বছরের ব্যবধানে এই দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সকল ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। দেশে যে পরিমাণে লুটেপাট হয়, চাঁদাবাজি হচ্ছে, এই সম্পদগুলো যদি কাজে লাগানো সম্ভব হয়, অল্প দিনের ব্যবধানে এই দেশকে একটি সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য এখন স্বপ্ন দেখার সময় এসেছে, নতুন বাংলাদেশকে নিয়ে ভাবনার সময় এসেছে। আপনাদের এই ভূখণ্ড আমাদের অনেক রক্ত ঝরেছে। এই মোরেলগঞ্জ, শরণখোলা, এই পার্শ্ববর্তী বাগেরহাটের এলাকাগুলোতে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মুফতি আব্দুস সত্তারের স্মৃতি বিজড়িত এই জমিনে রক্ত ঝরেছে। শহীদ আবু বকর সাহেবের এই জমিন সিক্ত হয়েছে আমাদের ভাইদের বোবা কান্না, রক্ত এবং আমাদের সকল ত্যাগ দীক্ষার উপরে ভিত্তি করে। সুতরাং এই জমিনটাকে আর কারো হাতে তুলে দেয়া যাবে না। যারা দৃশ্যমান ক্ষমতার আগেই দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে আসলে কিভাবে চালাবে। এর আগে তারা অনেকবার সংসদ সদস্য হয়েছিল, তারা সংসদে গিয়েছিল, শাসন ক্ষমতা তারা পালন করেছে দায়িত্ব। এদেশ দেখেছে কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন রূপ ধারণ করেছিল এই বাংলাদেশ। সুতরাং নিজেদের লাশ যদি বুঝে নিতে না চান, তাহলে আগামীর বাংলাদেশে সব দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক যারা জনগণের সম্পদ, তাদের অধিকারগুলো যারা ফিরিয়ে দিবে, তাদের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তো এখন আমাদের জীবন দিয়ে হলো আমাদেরকে সেই লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কথাগুলো বলতে হবে। তারা যেন ঘুম পাড়ানি মাসিমাসির গল্প শুনে আর নতুন ভাবে কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসন না করে। আমরা দাঁড়িয়ে যাব উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দাচল। আমরা অন্ধকার বিদূরিত করে দিয়ে এক সুনিপুণ ইসলামী সমাজ গড়ে তুলতে চাই, যেখানে নারী তার অধিকার ফিরে পাবে। রাস্তা থেকে নারীরা হেঁটে যাবে, তাদেরকে কেউ স্লাট শেমিং করবে না, তাদেরকে বুলিং করবে না, ইফটিজিং করবে না। আমরা দেখতে চাই এদেশের যুব শ্রেণী যারা বেকারত্বের অভিশাপের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে, এই যুব শ্রেণীর কর্মসংস্থান সৃষ্টি হবে, যুব শ্রেণীদের মধ্যে আত্মপ্রত্যয়ী দৃঢ় মনোভাব তৈরি হবে। এজন্য কর্মসংস্থান সৃষ্টি এবং একটি স্বনির্ভর বাংলাদেশের জন্য জামাত ইসলামী একটা রোডম্যাপ দিয়েছে। জামাত ইসলামীর ক্যান্ডিডেট যারা সারা দেশব্যাপী ঘোষণা করা হয়েছে, এই মানুষগুলো অকপটে বলছে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে
আমরা সরকারের কোনো ফ্ল্যাট বরাদ্দ কিছু সরকারি সুযোগ সুবিধা আমরা ভোগ করব না। বলা হয়েছে ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার আমরা করব না। সরকারের সকল সুযোগ সুবিধাকে ফেলে দিয়ে আমাদের যতটুকু সম্পদ, সামর্থ্য, শক্তি রয়েছে তা দিয়ে জনগণের সেবার জন্য নিজেদেরকে আমরা নিয়োজিত রাখব। জামাতের আমির এবং জামাতের নেতৃবৃন্দ বারংবার বলার জন্য চেষ্টা করেছে, আমরা আপনাদের শাসক হব না, আমরা আপনাদের খাদেম হব, সেবক হব, আপনাদের সাথে থেকে আমরা এই বাংলাদেশ গড়ব। এর আগেই তারা এই দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বলেছে আমরা চাঁদাবাজি করব না, চাঁদা যে নেয় তাদেরকে চাঁদা নিতে দিব না। যদি চাঁদাবাজি কেউ করতে আসে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করব। যদি চাঁদাবাজি নিতে আসে তাদের হাতকে অবশ করে দেয়া হবে। এদেশের যুবক শ্রেণী যদি কর্মসংস্থান সৃষ্টি হয়, উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে এবং ব্যাংকগুলো যদি বিনা সুদে তাদেরকে ঋণ দেয়, এরপরে সরকারি যুব উন্নয়নের পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যুব উন্নয়ন কেন্দ্রগুলোতে যদি প্রশিক্ষণ দেয়, বিদেশে যাওয়ার জন্য যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সরকারি অর্থায়নে যথাযোগ্যভাবে এক একজন যুবককে যদি বিদেশে ট্রেন আপ করে পাঠানো সম্ভব হয়, তাহলে বাংলাদেশ 1 বছরের ব্যবধানে অন্তত 2 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। এবং সেই কল্যাণকামী অর্থনীতি, কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্যই জামাত ইসলামী মানুষদেরকে আশার আলো দেখাচ্ছে। জামাত ইসলামী সেটা করবে। সেজন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ এখন জেগে উঠেছে, তরুণ সমাজ রায় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন যারা তাদের চেতনার কথা বলেছে, স্লাট শেমিং করেছে, আদারিং করেছে, যারা নানা ধরনের ট্যাগিং করেছিল আমাদের বলেছিল গুপ্ত, আমাদের বলছে 15 বছর আন্দোলনে আপনাদের আমরা কোথাও দেখি নাই, আমাদেরকে নাকি তারা কোনো জায়গায় দেখে নাই। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তারা এবং মনে করছিল প্রথম দিকে এমনি এমনি ক্ষমতায় চলে যাওয়া যাবে হয়তো, এবং নির্বাচনটাই চাইছে তারা। 5 আগস্টে এত বড় পরিবর্তন হওয়ার পরে 7 আগস্টে সমাবেশ করে বলছে নির্বাচন দিতে হবে। হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, জুলাইয়ে রক্ত দিয়েছে, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার পরে সংস্কারের প্রয়োজন রয়েছে। সকল কিছু উপেক্ষা করে ক্ষমতায় যাওয়াকেই প্রায়োরিটি দিয়েছে। যখন রাষ্ট্রে কোনো সরকার ছিল না তখন তারা দাবি করেছে তাদেরকে ইলেকশন দিয়ে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তখন তারা মনে করছিল এখন ইলেকশন দিলে তো সাথে সাথে 280 সিট নিয়ে এমনি সংসদ গঠন করবে। এখন দিন যত যাচ্ছে, অবস্থা যখন টার্ন নিচ্ছে, পাশার দাম যখন বদলে যাচ্ছে, তখন মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। কিছুদিন পরে দেখবেন বলবে বাংলাদেশে এখন পরিস্থিতি খারাপ, নির্বাচনের এখন কি দরকার, কিছুদিন প্রয়োজনে একটু পিছান। এই পিস্টান ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে। বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। বাংলাদেশে যে সংস্কারগুলো হয়েছে তার জন্য গণভোটের দাবি করা হয়েছে। নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে আবার যেন কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে তার সকল বন্দোবস্ত করতে হবে। বাংলাদেশের মানুষ রায়ের অপেক্ষায় রয়েছে। চাঁদাবাজদের হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এখনো যদি তোমরা লাগাম না টানো তাহলে আগামীর বাংলাদেশে তোমাদের এই বাংলাদেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ। জনগণ তাদের রায় দিয়ে বুঝিয়ে দেবে কোন আধিপত্যবাদী শক্তি, কোন সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা এই বাংলাদেশের জমিনে হবে না। আমরা চাই আগামীতে নতুন বন্দোবস্তে সকল রাজনৈতিক জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের পালস বোঝার জন্য চেষ্টা করুক, জনগণের পাশে গিয়ে দাঁড়াক, জনগণের অধিকার নিয়ে কথা বলুক এবং জনগণের কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে এই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করুক। আমরা সর্বোপরি আশা জায়গায় আপনাদেরকে উদাত্তভাবে বলতে চাই, বাগেরহাট 4 আসনটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আসন। এর আগে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছিলেন, নিঃসন্দেহে ভবিষ্যতেও এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন। সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আমাদের দাওয়াতগুলো মানুষের কাছে, কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।